আচ্ছা, তো আজকে অ্যাকচুয়ালি আমি গতকালকে ট্রাই করে দেখলাম যে ওয়ার্ডপ্রেসের দুই একটা ছোটখাটো বিষয় একটু মানে বাদ পড়ে গেছে, ওইগুলো একটু আলোচনা করে দিই। এরপর হচ্ছে আপনাদেরকে একটা লাইভ প্রজেক্টের কাজ করতে দিব এবং আপনারা ক্লাসে বসে সেই কাজটা কমপ্লিট করবেন। তো সরাসরি ওয়ার্ডপ্রেসে চলে স্যার যাই। হ্যাঁ। স্যার ওয়ার্ডপ্রেসের ক্যানোনিক্যাল ট্যাগটা দেখাইতে চাইছিলেন, এটা আমি মনে করিয়ে দিতে চাইছিলাম আপনাকে। আচ্ছা তো আচ্ছা, এটাই ঠিক মনে আছে। হয় দেখাবেন। না, ক্যানোনিক্যাল ট্যাগটা না, আমি হচ্ছে আরো কিছু বেসিক সেটিংস এর কিছু বিষয় আমার মনে ছিল। ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আমার মনে ছিল না। আচ্ছা, ক্যানোনিক্যালের জন্য বেশ কিছু কাজ করতে পারে, ঠিক আছে, ওটাও দেখানোর চেষ্টা করবো আর কি। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, আমার এখানে লগ ইন করাই ছিল, জাস্ট লগ ইন অটোমেটিক হয়ে গেল। আপনারা আপনাদের যাদের লগ ইন করা নাই, জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন থেকে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আচ্ছা, যে বিষয়টা বাদ ছিল আমার গতকাল মনে হলো আর কি, যে এই যে ডাব্লিউপি আপার শেয়ার যেটা, এটা কিন্তু আমরা এর আগে ইউজ করেছি, তাই না? আমাদের পোস্টে বা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা এই ডাব্লিউপি আপার শেয়ারটা ইউজ করেছি। সেটাই। পোস্টটাতে যদি যাই, এই দেখেন ডাব্লিউপি আপার শেয়ারের কারণে আমাদের এখানে এই শেয়ার বাটনটা দেখাচ্ছে। তো এখানে বেসিক কিছু সেটিংস আছে, একটু দেখতে হবে। আমরা যদি ডাব্লিউপি আপার শেয়ারে যদি যাই, এখানে আসার পর দেখেন প্রথম বলছে সেটিংস। সেটিংস এইটা পরে দেখতেছি যে এক্সট্রা সেটিংস বা এটা পরের বিষয়। প্রথম বলছে প্লেস অ্যাভেলেবল। প্লেস অ্যাভেলেবল বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি এই আপার শেয়ার বাটনগুলো আসলে আপনার পেজের কোথায় দেখাতে চাচ্ছেন। পেজের হোম স্ক্রিনে, তারপর হচ্ছে ক্যাটাগরি যেটা দেওয়া আছে আর্কাইভ ক্যাটাগরিতে, নাকি পেজ প্রত্যেকটা পেজে, নাকি সিঙ্গেল পোস্টে, নাকি বিফোর কন্টেন্ট না আফটার কন্টেন্ট, এগুলো হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে এই বিফোর কন্টেন্ট আমাদের এই ডাব্লিউপি শেয়ার বাটনগুলো দেখাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রথমেই আসলে ডাব্লিউপি শেয়ার বাটন দেওয়াটা এটা একটা মানে ভালো প্র্যাকটিস না, এটা একটা ব্যাড প্র্যাকটিস বলা চলে। কারণটা হচ্ছে আপনার এই কন্টেন্টটা যখন আমি পড়বো বা এই কন্টেন্টটা পড়ে যখন আমার কাছে ভালো লাগবে, কমপ্লিট কন্টেন্টটা যখন আমি রিড করে দেখবো বা আমার কাছে ইউজফুল মনে হবে, দেন কিন্তু আমি এটা শেয়ার করব। প্রথমেই কিন্তু আমি এটাকে শেয়ার করব না। তো প্রথমে শেয়ার বাটনটা দেওয়া এটা একটা গুড প্র্যাকটিস হচ্ছে না কখনোই। তো আমরা চেষ্টা করবো যে আমাদের কন্টেন্টের শেষে এই ডাব্লিউপি শেয়ার বাটনটা অ্যাড করার চেষ্টা করব। জাস্ট এখান থেকে বিফোর কন্টেন্টটাকে তুলে দিয়ে এখানে আফটার কন্টেন্টটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে যে সোশ্যাল নেটওয়ার্কস অ্যাভেলেবল, সেটা হচ্ছে যে আপনি কি কি সোশ্যাল নেটওয়ার্ক এখানে দেখাতে চাচ্ছেন। বাই ডিফল্ট এখানে শেয়ার যে বাটনটা আছে এটা থাকে, এই যে এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। এরপর আমরা যেটাকে শো করতে যাচ্ছি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, আমরা তাহলে পিন্টারেস্টকে শো করতে পারি। এরপর হচ্ছে লিঙ্কডইন, এরপর হচ্ছে এটা কি টিমব্লার সম্ভবত, নাকি টি শেয়ার, যাই হোক। আচ্ছা, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপটাকে তুলে দিতে চাচ্ছি। এইভাবে আপনারা চাইলে এখান থেকে কাস্টম সোশ্যাল বাটন আপনারা অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা লেআউট অপশনে ডিফল্ট অপশনটা দেওয়া আছে, আপনারা চাইলে ডিফল্ট অপশনটাকে বাদ দিয়ে বাটন হিসেবে এটাকে দেখাতে পারেন। তারপর হচ্ছে রাউন্ডেড, স্কোয়ার, স্কোয়ার প্লাস, এইভাবে আপনারা এগুলোকে দেখাতে পারেন। আমি যদি বাটন সিলেক্ট করি, দেখেন প্রত্যেকটা শেয়ার এখন বাটনের মতো দেখাচ্ছে, বা প্রত্যেকটা শেয়ার বাটন আমাদেরকে এখানে শো করছে। আপনি চাইলে রাউন্ডেড, দেখেন রাউন্ড বাটন হিসেবে এখানে দিতে পারেন, স্কোয়ার, তারপর হচ্ছে স্কোয়ার প্লাস। আচ্ছা, এটা মনে হয় বেশি বেটার মনে হচ্ছে আমার কাছে, অথবা না, এটা না, এটা থাক। আচ্ছা, এরপরে বলছে পজিশন ফিক্সড। পজিশন বলতে যে আমরা কি লেফটে দেখাতে যাচ্ছি, নাকি রাইটে দেখাতে যাচ্ছি, নাকি হচ্ছে আমরা হচ্ছে এটা কোথাও দেখাতে চাচ্ছি না। আমরা অবশ্যই এটাকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে লেফট ফিক্সড রাইট। না, আমরা এটাকে ক্লিয়ার করে দিই। আপনি যদি চান এটাকে একদম লেফটে ফিক্স করে রাখতে পারেন, অথবা রাইটেও এটাকে ফিক্স করে রাখতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমাদেরকে এখানে এদের যে প্রিভিউটা আছে এটা দেখাচ্ছে।
আচ্ছা, এটা জাস্ট ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, স্কোয়ার প্লাস টেক্সট বিলো। আচ্ছা, এখানে আপনি চাইলে কিছু টেক্সট আপনি অ্যাড করে দিতে পারেন। আইকনের যে সাইজ আছে, এই আইকনের সাইজটা আপনি বাই ডিফল্ট কমাতে পারেন বা এটাকে বাড়াতে পারেন। আচ্ছা, এরপর যেটা আছে শেয়ার কাউন্ট টেক্সট। এখানে দেখেন যে শেয়ার কাউন্টের একটা অপশন আছে আমাদের সাইটটাতে। আমরা এই যে দেখেন শেয়ার কাউন্টের একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি, এই যে একটা শেয়ার কাউন্টের একটা অপশন এখানে আছে। চাইলে আপনি শেয়ার কাউন্টের এই বাটনটা তুলে দিতে পারেন অথবা এটাকে একটা কালার আপনি দিতে পারেন। আচ্ছা, আইকনের যে কালারটা আছে, আমরা কিন্তু এখানে আইকনের যে ডিফল্ট কালারগুলো আছে সেগুলো ইউজ করছি আর কি। এখন আপনি চাইলে এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারেন। একটা বিষয় হয় এরকম যে যখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি, একটা ওয়েব ডেভেলপার যখন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, তখন উনি অনেক কিছু রিসার্চ করে হয়তো 2টা থেকে 3টা কালার তার ওয়েবসাইটের জন্য চুজ করে। ফোরগ্রাউন্ড কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কেমন হবে, টেক্সট কেমন হবে, ফন্ট কেমন হবে, এইগুলো দেখা যাচ্ছে উনি রিসার্চ করে সিলেক্ট করে। তো এইগুলো আসলে খুব বেশি হলে 2টা থেকে 3টা কালার উনি চুজ করে। তো এই কারণে আমরা এখানে চাইলে আমাদের এই বাটনগুলোর কালার আমরা নিজেদের মতো করে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারি। আচ্ছা, বাটন টাইটেল কালার এটাও আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ বাটনের ভিতর যে টাইটেলটা যদি আমরা ইউজ করি, একটু আগে যেটা দেখালাম যে বাটন যে করে গেল, হ্যাঁ, এই যে বাটন যেটা আমরা ইউজ করতেছি, দেখেন এখানে এর ভিতর যে লেখাটা আছে এটা কালারটা কেমন হবে, প্রত্যেকটা বিষয় আমরা আলাদা আলাদাভাবে এখানে সিলেক্ট করে দিতে পারি। এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন ধরেন HTML এর কিছু বিষয় আছে, ফিক্সড টপ এটা আপনি করতে পারেন, বা দেখা যাচ্ছে এখানে বেশ কিছু কোডিং এর বিষয় আছে, এগুলো আপনি যদি HTML সম্পর্কে আইডিয়া থাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, মিনিমাম কাউন্ট টু ডিসপ্লে, একটা বিষয় একটু খেয়াল করতে হবে যে আমাদের এই পোস্টটা যেহেতু কোথাও শেয়ার হয় নাই, যার কারণে এখানে ডিফল্ট হিসেবে আমাদের এই পোস্ট কাউন্টটা দেখাচ্ছে 0, অর্থাৎ কতগুলো শেয়ার হয়েছে এটা দেখাচ্ছে 0। এখন একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা খেয়াল করবো যে যদি 0 দেখা যায় তাহলে আসলে একটু খারাপ মনে হচ্ছে যে না, আসলে মনে হয় পোস্টটা খুব একটা কোয়ালিটিফুল না, বা এখানে হয়তো ঠিকঠাকভাবে কাজ করতেছে না, কেউ শেয়ার করতেছে না। এই কারণে আমরা যে কাজটা করতে পারি, এখানে মিনিমাম কাউন্ট টু ডিসপ্লে এটা একটু আমরা চেঞ্জ করে দিতে পারি, 45 দিয়ে দিলাম। এটা একটু মানে দেখানোর জন্য আর কি, মানে শো অফ আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম সোহেল। আচ্ছা, এটা কেন করলাম বুঝতে পারছেন, মিনিমাম কাউন্ট টু ডিসপ্লে? জি স্যার, না হচ্ছে পোস্টটা দেখে অন্তত একটু বুঝতে পারে যে না, পোস্টটাতে মোটামুটি ভালো একটা শেয়ার আছে। হ্যাঁ, এটা আসলে একটু মানে মিথ্যা হলেও একটু ট্রিকি ভাবে এটা ইউজ করা, যে যাতে আমাদের এটা দেখতে সবার কাছে একটু মানে অ্যাকসেপ্টেবল মনে হয় আর কি। এই কারণে এটা করা আর কি। আর এখানে 0 কাউন্ট মানে দেখে মনে হচ্ছে যে না, আসলে কোনো শেয়ার টেয়ার হয় নাই, দেখতে আসলে একটু অকওয়ার্ড লাগতেছে। এই কারণে আমরা এটা জাস্ট ডিফল্ট হিসেবে ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, জাস্ট এখান থেকে সেভ চেঞ্জ করে দিই, দেখি এখন আমাদের শেয়ার বাটনটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, শেয়ার বাটনটা এখন আমরা যেভাবে চেঞ্জ করলাম সেভাবে দেখাচ্ছে, কিন্তু এটা টপে কেন দেখাচ্ছে? আমি কি টপ সিলেক্ট করে দিয়েছিলাম নাকি? স্যার বিফোর কন্টেন্টটা সিলেক্ট হয়ে রয়েছে, এটা তো আচ্ছা আউট করে আচ্ছা, দিতে হবে স্যার। এই যে বিফোর কন্টেন্ট, হ্যাঁ ঠিক আছে। আমি ওটাই খুঁজতেছিলাম কি ব্যাপার, আমি তো ওটা চেঞ্জ করে আফটার কন্টেন্ট মনে হয় দিলাম, কিন্তু পরে ওটা মনে হয় যে আবার সিলেক্ট করে দিয়েছি, খেয়াল নাই। স্যার আরেকটা বিষয় স্যার, ডিসপ্লেতে শেয়ারটা কাউন্ট হচ্ছে না স্যার, ওইটা মনে হয় অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা, এটা তো দিলাম, কেন স্যার কাউন্ট এই যে হচ্ছে না? উপরের দিকে একটা আইটেম, স্যার এই যে এখানে নিচের দিকে স্যার একটা আইটেম ছিল, ওটা মেবি আপনার শো করে দিলে হবে স্যার। যেটা হচ্ছে যে শেয়ার কাউন্টের যে বাটনটা, যে সেটার যে ব্যাকগ্রাউন্ড এটা হয়ে গেছে হোয়াইট, এবং এইখানে শেয়ার কাউন্টের যে টেক্সটটা আছে সেই টেক্সটটাও হয়ে গেছে হোয়াইট।
তো হোয়াইটের মধ্যে যদি হোয়াইট লেখা থাকে এটা তো আসলে দেখা যাবে না, তাই না কি বিষয়টা? জি স্যার। আচ্ছা আমি সেভ দিয়ে দেখি কি অবস্থা হয়, জি স্যার। কিন্তু বিষয়টা কালারটা চেঞ্জ হচ্ছে না। স্যার এটা প্রবলেম স্যার হচ্ছে আমরা যে সংখ্যাটা দিলাম না স্যার, সংখ্যাটা দিলে হাইড হয়ে যাচ্ছে স্যার, আর সংখ্যাটা না দিলে আবার ব্যাক করতেছে। আমি সংখ্যা দিয়েছি স্যার, আমারটা হাইড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা প্রবলেম হতে পারে যে ওই যে ডিফল্ট নাম্বারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে ওইটা শো করছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে জি আমাদেরকে, স্যার, ডিফল্ট নাম্বারটা চেঞ্জ করলে শো করতেছে না। হ্যাঁ তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি ওইটা ওই ডিফল্ট হিসেবেই রাখতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। স্যার ডিফল্টটা এখন ব্যাক করাইছি, দেন আবার শো করতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার এখানে এই প্লাগইনটাই শো করছে না, ঘটনা কি? আচ্ছা ঠিক আছে, ডাব্লিউপি আপার এটা ইনস্টল করে নিই, অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা আপনারা কিন্তু চাইলে আরো অন্যান্য অনেক ডিফল্ট প্লাগইন এখানে ইউজ করতে পারেন। দেখেন এখানে আমি আরেকটা প্লাগইন অ্যাড করছি, এটা তো দেখাচ্ছে মোটামুটি ভালো পরিমাণ, এখানে ইন্টারফেসটা অনেক ভালো পাবেন আর কি। তো আমরা আপাতত ডাব্লিউপি শেয়ারটাই দেখি, এটা যেহেতু ওয়ার্ডপ্রেসের এবং দেখা যাচ্ছে এটার পারফরমেন্সটা অনেক অন্যান্য যে থিমগুলো আছে এটা অনেক মানে অনেকটা বেটার আর কি, মানে অনেক প্লাগইনের থেকে এই পারফরমেন্সটা অনেক বেটার। আচ্ছা প্রবলেম যেটা ছিল যে এখানে আমরা যদি এই ডিফল্ট ভ্যালুটা যদি চেঞ্জ করি তাহলে আর এটা শো করছে না। তো আপাতত আমরা এই ডিফল্ট ভ্যালুটা চেঞ্জ করব না, কারণ আমরা একটু ট্রিক অ্যাপ্লাই করতে চাইছিলাম যে হ্যাঁ ডিফল্ট ভ্যালুটা চেঞ্জ করে একটু বাড়াই দিব। তো এটা অ্যাকচুয়ালি করা পসিবল না। আফটার কন্টেন্ট, তারপর হচ্ছে আমরা চাইলে এখান থেকে পিন্টারেস্ট অ্যাড করতে পারি, লিঙ্কডইন অ্যাড করতে পারি। আর মোটামুটি অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা লিঙ্কগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা তো দেখাইছি আপনাদের, আশা করি আপনারা লিঙ্কগুলো খুব সহজে অ্যাড করতে পারবেন। আচ্ছা এখানে সেটিংসের আরো কিছু বেসিক বিষয় আছে, এই সেটিংসের বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য মূলত আজকে আবার ওয়ার্ডপ্রেসে ব্যাক করা। তো সেটিংসে যদি আপনারা আসেন, এখানে জেনারেল সেটিংস আছে। জেনারেল সেটিংসে যে বিষয়টা আছে সাইডের টাইটেল, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, ট্যাগ লাইনটা চেঞ্জ করতে পারবেন। এরপর ওয়ার্ডপ্রেসের যে ইউআরএলটা এটা আসলে আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ এটা হচ্ছে প্যান্থিয়ন সাইট থেকে আমাদেরকে যখন ফ্রি দেওয়া হয়েছে তখন আমরা এখান থেকে এটা পেয়েছি, আর এটা চেঞ্জ করা যাবে না। আচ্ছা এরপর হচ্ছে আপনাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যে মেইলটা দেওয়া আছে, যে মেইল দিয়ে আপনারা হচ্ছে এই সাইটটা বা ওয়ার্ডপ্রেস সাইটে যখন আপনারা লগ ইন করেন যে মেইলটা ইউজ করা আছে চাইলে এটা আপনারা চেঞ্জ করতে পারেন। আচ্ছা যদি আপনারা যদি
ওয়ার্ডপ্রেসের যদি রেজিস্টার্ড মেম্বার হন বা প্রিমিয়াম কোনো প্যাকেজ যদি আপনারা ইউজ করে থাকেন, দেন আপনারা হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে আপনাদের যে মেম্বারশিপ, আমাদের সাইটটাতে যদি কেউ মেম্বারশিপ নিতে চায় বা রেজিস্ট্রেশন করতে চায়, তাহলে হচ্ছে এখানে আপনি একটা রেজিস্ট্রেশন ফর্ম রাখবেন, সেখানে সবাই রেজিস্ট্রেশন করতে পারে। আচ্ছা, নিউ সাবস্ক্রাইবার ডিফল্ট রোল। যদি কেউ নিউ সাবস্ক্রাইবার অর্থাৎ হচ্ছে আপনার সাইটে যদি কেউ লগ ইন করে বা কেউ যদি এখানে যদি সাইন আপ করে, তাহলে তার যে ডিফল্ট রোলটা হবে, অর্থাৎ এখানে যদি কেউ মেম্বারশিপ নেয়, তার ডিফল্ট রোলটা হবে হচ্ছে সাবস্ক্রাইবার। আচ্ছা, এখানে সাইট ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ। আপনি টাইম জোন এখান থেকে চেঞ্জ করে দিবেন, আপনি যে কান্ট্রি থেকে এটা ইউজ করছেন সেই টাইম জোনটা আপনি এখানে ইউজ করবেন অবশ্যই অবশ্যই। আচ্ছা, ডেট ফরম্যাট, এখানে ডেট ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন, টাইম ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখানে নর্মালি আমরা যদি ইউএস এর কথা চিন্তা করি, ইউএসএ তে উইক শুরু হয় হচ্ছে মন্ডেতে, অর্থাৎ স্যাটারডে সানডে তাদের হচ্ছে হলিডে, এবং দেখা যাচ্ছে উইক স্টার্ট উইথ মন্ডে। তারা হচ্ছে সোমবার থেকে তাদের অফিস শুরু করে। আমরা যেরকম শনিবার বা রবিবার থেকে শুরু করি, তারা হচ্ছে সোমবার থেকে শুরু করে। আপনি চাইলে এখান থেকে অফিস আওয়ার বা দেখা যাচ্ছে যে উইক স্টার্ট উইথ, এটা হচ্ছে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এগুলো খুবই বেসিক কিছু বিষয়, এটা জেনারেল সেটিংসে। এরপর যদি আমরা রাইটিংয়ে যাই, যে সেটিংস থেকে যদি রাইটিংয়ে যদি আমরা যাই, এখানে দেখেন যে পোস্ট ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, অর্থাৎ আপনি যখন কোনো পোস্ট করবেন, পোস্ট করার পর এটা যখন আপনি পাবলিশ করবেন, তখন এটা আনক্যাটাগরাইজড এই ক্যাটাগরিতে চলে যাবে। আপনি চাইলে এখান থেকে ডিফল্ট ক্যাটাগরিটা চেঞ্জ করে দিতে পারেন, যে ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, এসইও, ফেসবুক বা যে কোনো কিছুতে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি নতুন ক্যাটাগরি ক্রিয়েট করে সেখানে আপনি এই ডিফল্ট হিসেবে পোস্টগুলো রাখতে পারেন। আচ্ছা, পোস্টের যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা যখন পোস্ট ক্রিয়েট করেছিলাম তখন ওই পোস্টের একটা ফরম্যাট আমরা রেডি করেছিলাম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা ইউজ করে সবচেয়ে বেটার। অ্যাসাইড বলতে আপনি একটা সাইডে রাখতেছেন চ্যাট, গ্যালারি, লিঙ্ক, ইমেজ, কোটেশন, স্ট্যাটাস, বিভিন্নভাবে আপনি এখানে ফরম্যাটগুলোকে সেট আপ করতে পারবেন। আচ্ছা, ডিফল্ট এডিটর ফর অল ইউজার, সেটা হচ্ছে যে ব্লগ যে এডিটরটা আছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মানে একদম ডিফল্ট। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম তখন এই ব্লগ এডিটরটা আমাদের সামনে ডিফল্ট হিসেবে চলে আসছিল। আর ক্লাসিক এডিটরটা এটা হচ্ছে আমরা প্লাগইন হিসেবে অ্যাড করেছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে ক্লাসিক এডিটরের বেশ কিছু সুবিধা আছে, বিধায় আমরা ক্লাসিক এডিটরটা ইউজ করছি। তো ডিফল্ট এডিটর হিসেবে আমরা এই ক্লাসিক এডিটরটাই রাখবো। আচ্ছা, অ্যালো ইউজার টু সুইচ এডিটর, অর্থাৎ আপনি যদি এখানে মাল্টিপল ইউজার যদি অ্যাড করে রাখেন, তারা কি এডিটরে সুইচ করতে পারবে কিনা বা দেখা যাচ্ছে তারা আবার অন্য এডিটর অ্যাড করতে পারবে কিনা, এটা আপনি দিয়ে দিতে পারেন। তো আপনি যেহেতু মেইন অ্যাডমিন, তো এটা অবশ্যই নো রাখাটাই সবচেয়ে বেটার। আচ্ছা, পোস্ট ভিআই ইমেল, সেটা হচ্ছে যে আপনি অনেক সাইডে যে ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে যে আপনি মেইলের থ্রুতেও এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার জন্য যেটা লাগবে যে লগ ইনের জন্য মেইল এবং হচ্ছে পাসওয়ার্ডটা লাগবে, এবং দেখা যাচ্ছে যে ওই মেইলের থ্রুতে যদি আপনি পোস্ট ক্রিয়েট করেন তাহলে এখানে আনক্যাটাগরাইজ, এটা যেটা ডিফল্ট ক্যাটাগরি আছে সেখানে চলে আসবে। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপার স্যাপার। আমরা আপাতত যেহেতু আমাদের সাইটের কোনো বিজনেস মেইল নাই, আর ফ্রি ডোমেনটাতে আসলে বিজনেস মেইল পাওয়া পসিবল না, এই কারণে আসলে এটা আমরা করতে পারছি না আপাতত। বিজনেস মেইলগুলো তো আপনারা দেখছেন অনেক সময়, তাই না? ডোমেনের নেম দিয়ে যে বিজনেস মেইলটা ক্রিয়েট করা হয়। জি স্যার, দেখছি। হ্যাঁ। আচ্ছা, আপডেট সার্ভিসের যেটা, যে আপনি যদি চান এখান থেকে রেগুলার আপডেট আপনি পেতে চান কিনা, এটা হচ্ছে অবশ্যই ডিফল্ট হিসেবে, যেহেতু ফ্রি থিম বা দেখা যাচ্ছে যে ফ্রি থিমে নর্মালি এই আপডেটটা অটোমেটিক চলে আসে। আর আপনি যদি প্রিমিয়াম নেন ওয়ার্ডপ্রেসে, তাহলে যেটা হবে এখানে থিমের দুইটা ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে চাইল্ড এবং একটা হচ্ছে প্যারেন্ট। তো প্যারেন্ট যেটা, এই প্যারেন্ট থিমে সবসময় আপডেট আসে, আর চাইল্ড থিম যেটা, চাইল্ড থিমটাতে কোনো আপডেট আসে না। আপনি যদি চান চাইল্ড থিম ইউজ করতে পারেন, যে চাইল্ড থিম ইউজ করবো এবং দেখা যাচ্ছে থিমে যদি কোনো আপডেট আসে তাহলে অ্যাকচুয়ালি আমার সাইটটাতে যেন কোনো পরিবর্তন না হয় আপনি। আর যদি আপনি প্যারেন্ট থিমটা ইউজ করেন তাহলে এটা সবসময় আপডেট হবে এবং নতুন নতুন চাইল্ড ক্রিয়েট করবে, অর্থাৎ একটা করে আপডেট আসবে, একটা করে চাইল্ড ক্রিয়েট করবে। তো অনেকেই সাইটটাকে দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা ফরম্যাটে রান করে বা নির্দিষ্ট একটা ফরম্যাটে ডিজাইন করে থাকে। এই কারণে দেখা যাচ্ছে যে যদি প্যারেন্ট থিমে কোনো আপডেট আসে
তাহলে দেখা যাচ্ছে আমাদের সাইটটা হয়তো অনেক সময় ভেঙে যায়, অনেক সময় ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়, অনেক সময় আমরা যেভাবে চাই সেভাবে হয়তো শো করে না। তো এই কারণে আমরা সবসময় যদি প্রিমিয়াম নিই ওয়ার্ডপ্রেসে, তাহলে অবশ্যই চাইল্ড থিমটা এবং প্যারেন্ট থিমটার পার্থক্য এবং সুবিধা অসুবিধা বুঝে ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, জাস্ট সেভ। স্যার হচ্ছে ওয়েবসাইট যেভাবে মানে এইভাবেই তো ওয়েবসাইট বানাই তাই না, হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে? হ্যাঁ, এইভাবেই বানাই। আর ওয়ার্ডপ্রেস থেকে আসলে বানাই বললে একটু ভুল হবে, বলা চলে যে হচ্ছে যে অর্গানাইজ করা আর কি। আর এখানে যদি জি স্যার। ওয়ার্ডপ্রেস যদি যেহেতু অলরেডি আমাদেরকে তো সবকিছু দিয়েই দিয়েছে এটা, আর যদি আপনি মনে করেন যে এই যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে, এখানে কি হয় যে অনেকেই দেখবেন যে ওয়ার্ডপ্রেস মানে সাইট রেডি করে। কিভাবে করে, যে তাদের যে একটা সাইট হয়তো আছে, সেটা হয়তো একটা স্ট্যাটিক সাইট, তারা বলতেছে যে এটা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দিতে হবে। এখন ওইখানে ডিজাইনে হয়তো বেশ কিছু চেঞ্জ আছে, বা যে থিমটার সাথে আপনার ওই স্ট্যাটিক ডিজাইনটা মিলতেছে, ওই থিমটা খুঁজে বের করে, ওই থিমের সাথে তো 100% কখনোই মিলবে না, সেটাকে আবার কাস্টমাইজ করে এখানে HTML কোডিং এর কিছু বিষয় আছে সেগুলো চেঞ্জ করে, কালার কোডিং গুলো চেঞ্জ করে, কালার গ্রেডিয়েন্ট চেঞ্জ করে, কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে এইভাবে আপনাকে সাজিয়ে দেওয়া। দেখা যাচ্ছে এই ধরনের ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে এই ধরনের অনেক কাজ ফাইবারে কিন্তু অ্যাভেলেবল আছে। তো ওইখানে আসলে HTML কোডিং এর কিছু বিষয় আছে, যার কারণে আমরা ওই কাজগুলোতে আপাতত যাই না। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে যেটা আছে যে রিডিং এ যদি আমরা যাই, রিডিং এরটা মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম তাই না? রিডিং থেকে আমরা হচ্ছে এখান থেকে ডিসকারেজ সার্চ ইঞ্জিন এটা করে রেখেছিলাম, যাতে আমাদের সাইটটা সার্চ ইঞ্জিনে আপাতত একদম পারফেক্ট মানে ভাবে কমপ্লিট না হওয়া পর্যন্ত যেন সার্চ ইঞ্জিনে ভিজিবল বা ইন্ডেক্স না হয়। আচ্ছা, যখন আপনার সাইটে রেডি হয়ে যাবে তখন আপনারা এটাকে অবশ্যই আনটিক করে দিবেন। এরপর বলতেছে যে ইওর হোম পেজ ডিসপ্লে, যেটা হচ্ছে লেটেস্ট পোস্ট, সেটাই হচ্ছে প্রথমে শো করবে। আপনি চাইলে এখানে স্ট্যাটিক কোনো একটা পেজ আপনার হচ্ছে হোমে দেখাতে পারেন। আচ্ছা, এরপর যেটা বলছে ব্লগস পার পেজ, প্রত্যেকটা পেজে কয়টা করে পোস্ট দেখাবে, আপনি চাইলে এখান থেকে কম বেশি করতে পারেন। আচ্ছা, এরপর বলছে সিন্ডিকেশন ফিডস শো দা মোস্ট রিসেন্ট। আচ্ছা, সিন্ডিকেশন ফিড বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা হচ্ছে ডিফল্ট পেজ হিসেবে যেটা হোম পেজে শো করছি সেখানে কয়টা পোস্ট দেখাবে, সেখানে আপনি চাইলে 10টা 5টা বা কম আরো কম দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফর ইচ পোস্ট, অনেক সময় দেখবেন যে কিছু পোস্ট কিছু টাইটেল বা দেখা যাচ্ছে মেটা যে ডেসক্রিপশনটা আছে বা দেখা যাচ্ছে যে ইন্ট্রোডাকশন যে পার্টটা আছে কোনো একটা পোস্টের, ওইটা দেখাচ্ছে এবং তার নিচে লেখা দেখাচ্ছে যে রিড মোর বা শো মোর, ভিউ মোর, এরকম অপশন। তো আমরা কি চাচ্ছি যে এইরকম ভিউ মোড দেখাবে নাকি হচ্ছে ফুল টেক্সটে দেখাবে, অর্থাৎ আমাদের পোস্টের সামারিটা দেখাবে নাকি হচ্ছে ফুল টেক্সটে দেখাবে। আমরা ফুল টেক্সটাই দেখতে যাচ্ছি। যেমন দেখেন এই যে আমাদের এই সাইটটাতে আসার পর আমরা যখন এই, আচ্ছা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু আমরা সামারিটা দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমরা রিড মোডে বা আমাদের এই পোস্টটাতে যাচ্ছি তখন কিন্তু পুরো পোস্টটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা নিয়ে অনেকবার কথা বলা হয়েছে, এটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, এটা আপনারা জানেন। আচ্ছা, ডিসকাশনের যে বিষয়টা আছে, যে কমেন্ট বা ডিসকাশন সেকশনের যে বিষয়টা আছে। আচ্ছা, ডিফল্ট পোস্ট সেটিং এ বলছে যে অ্যালো লিংকস নোটিফিকেশন ফ্রম আদার ব্লগ। আচ্ছা, অন্যান্য ব্লগগুলো যেগুলো আছে তারা আমাদের এখানে হচ্ছে লিংক পোস্ট করতে পারবে, আমরা সেটা দিচ্ছি। আচ্ছা, নিউ পোস্টগুলোতে অবশ্যই কমেন্ট করতে পারবে, আমরা এটাই চাই যে যাতে কমেন্টের মাধ্যমে আমাদের এখানে এনগেজমেন্টটা বাড়ে। আচ্ছা, এরপর বলতেছে যে আদার কমেন্ট সেটিং, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। এটা অবশ্যই প্রয়োজন, কারণ যিনি আসলে কমেন্ট করছেন উনি তার মেইলটা প্রোভাইড করে এবং তার নেমটা লিখে এখানে যেন কমেন্টটা অবশ্যই করেন। অনেক জায়গায় আছে দেখবেন যে জাস্ট আপনি যাচ্ছেন কমেন্ট করে দিচ্ছেন, তো আমরা এটা চাচ্ছি না, আমরা যাতে রিকগনাইজ করতে পারি যে আসলে কে কমেন্ট করছে, তার মেইলটা এবং তার নেমটা অবশ্যই অবশ্যই আমাদের এখানে লাগবে। এখানে আরো বেশ কিছু সেটিংস আছে, আপনারা এগুলো দেখে নেবেন যে কি বলছে এগুলোতে।
আচ্ছা, ইমেল মানে এটা হচ্ছে ইমেলের মাধ্যমে আমাদেরকে নোটিফিকেশন দিবে যখন এনিওয়ান পোস্টে কমেন্ট, আমাদের সাইটটাতে যখনই কেউ কমেন্ট করবে আমাদেরকে মেইলের মাধ্যমে নোটিফাই করবে। তো এটা আসলে দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় খুব একটা হ্যাসেল হয় না, কিন্তু যখন আপনার সাইটটা অনেক বড় হয়ে যাবে, অনেক বেশি পোস্ট থাকবে, অনেক বেশি বেশি কমেন্ট আসবে, তখন প্রত্যেকটা কমেন্টের জন্য যদি আপনার কাছে নোটিফিকেশন আসে মেইলে, তাহলে এটা আপনার জন্য একটা অনেক বেশি মানে বলতে গেলে একটা প্যারাদায়ক কাজ হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমরা এটা প্রাথমিক অবস্থায় অন করে রাখতে পারি, পরে এটা আমরা অফ করে দিতে পারি। আচ্ছা, এরপর যেটা হবে যে প্রাথমিক অবস্থা এটা বলছে যে এ কমেন্ট ইজ হেল্প ফর মডারেশন। মডারেশনের জন্য কেন যাবে, যে আমাদের এখানে দেখা যাচ্ছে অনেকেই ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট করতে পারে, বা সেন্সিটিভ কোনো ইস্যুতে যদি আমরা পোস্ট করি তাহলে অবশ্যই অনেকেই অ্যাবিউজ বা দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট তারা করতে পারে। তো এই ধরনের কমেন্টগুলো আমরা যদি ডিরেক্ট পোস্ট করতে না চাই, অর্থাৎ ভালো মন্তব্য খারাপ মন্তব্য সবগুলো যদি একসাথে পোস্ট করতে না চাই, আমরা এগুলোকে হোল্ড করে রাখতে পারি এবং রিভিউয়ের মাধ্যমে পরবর্তীতে আমরা এগুলোকে আমাদের সাইটে পোস্ট করতে পারি। যদি আমাদের সাইটের জন্য বা আমাদের কন্টেন্টের জন্য বেটার হয় তাহলে আমরা এটাকে পোস্ট করব। আচ্ছা আচ্ছা, কমেন্টটা আমাদের সাইটে অ্যাপিয়ার করার আগে কমেন্ট অথর মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট। আচ্ছা ঠিক আছে, এইটা যে বিষয় হয় যে ধরেন আপনার সাইটে একজন আছে যে নিয়মিত কমেন্ট করে, আপনার ফ্রেন্ড বা আপনার হচ্ছে শুভাকাঙ্ক্ষী, সে সবসময় পজিটিভ কমেন্টটাই করে, আপনি হচ্ছে এই ধরনের একটা বিষয় জানেন, তো আপনি তাকে হচ্ছে প্রি অ্যাপ্রুভ করে রাখলেন বা দেখা যাচ্ছে তাকে অ্যাপ্রুভাল দিয়ে রাখলেন যে সে যখনই কমেন্ট করবে ডিরেক্ট এটা পোস্ট হয়ে যাবে, এটা আর তখন মডারেশনের জন্য হোল্ড হবে না, আপনি চাইলে এটা করে দিতে পারেন। আর আরেকটা আছে এখানে অপশন, যেটা হচ্ছে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড, অর্থাৎ আপনি যেই হন না কেন, যে পোস্টই করেন না কেন বা যে কমেন্টই করেন না কেন, আপনার এটা আগে মানে আমরা রিভিউ করব, দেন এটাকে আমরা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করব। আপনি চাইলে এটা করতে পারেন, তবে এটা প্রাথমিক অবস্থায় নতুন সাইটগুলোর ক্ষেত্রে সহজ হবে, কিন্তু যখন সাইটটা বড় হয়ে যাবে, অনেক বেশি কমেন্ট আসবে, তখন এটা আসলে একটু মানে খুব কঠিন কাজ হয়ে যাবে আর কি, কষ্টদায়ক কাজ। আচ্ছা, কমেন্ট মডারেশনে যেটা বলছে, হোল্ড এ কমেন্ট ইন দ্য কিউ ইফ ইট ইজ কন্টেন্স 2 অর মোর লিঙ্কস। আচ্ছা, এখানে আমরা লিঙ্ক সেট আপ মানে কমেন্টটাকে ফিল্টারিং করতে পারি, যে আপনি যে কমেন্টটা করছেন এখানে যদি দুইটার বেশি যদি লিঙ্ক থাকে তাহলে অবশ্যই এটাকে আমরা রিভিউ করব, দেন আমাদের সাইটটাতে পোস্ট করব। কারণ আপনি কি লিঙ্ক পোস্ট করছেন এটা তো আমাদের জানা দরকার। আপনি চাইলে এই নাম্বারটা কম বেশি করতে পারেন। যদি আপনি চান যে প্রত্যেকটা লিঙ্ক আমি রিভিউ করব, দেন আপনি এখান থেকে ডিফল্ট হিসেবে 0 করে দিবেন। আচ্ছা, এখানে কিছু মডারেশনের জন্য কিছু ওয়ার্ড ইউজ করা যাবে, যে হ্যাঁ এই ধরনের ওয়ার্ড যদি থাকে বা এই ধরনের ওয়ার্ড যদি কমেন্টে থাকে সেটা যেন অবশ্যই আমাদের জন্য এটা হচ্ছে রিভিউয়ে চলে আসে, বা এটা যেন ডিরেক্ট পোস্ট না হয়। আচ্ছা, অ্যাভাটারের যে বিষয়টা, যে আপনি যখন কোনো পোস্ট করবেন, একটু যদি আমার সাইটে যাই, এই যে দেখেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাভাটার, যে যিনি আসলে কমেন্ট করবে তার কি অ্যাভাটারটা দেখাবে বা তার কি আইকনটা দেখাবে। আপনি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারেন, তবে এটা হচ্ছে ফ্রি থিমে আমরা হচ্ছে ডিফল্ট হিসেবে এই আইকনটাই পাচ্ছি। আচ্ছা, ম্যাক্সিমাম রেটিং যেটা, আপনি এখান থেকে চাইলে আমরা পোস্টটাতে রেটিং সিস্টেম অ্যাড করে রাখতে পারেন, যে হ্যাঁ আপনি ম্যাক্সিমাম কি ধরনের রেটিং দিচ্ছেন, 4 স্টার 5 স্টার এগুলো। আচ্ছা, ডিফল্ট অ্যাভাটার হিসেবে এটা দেওয়া আছে যে কি, এটা মিস্ট্রি পারসন, আপনি চাইলে এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারেন বা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট সেভ করে দিন। এটা শুধুমাত্র কমেন্টের ক্ষেত্রে, যারা কমেন্ট করছে তাদের কি ডিফল্ট অ্যাভাটারটা এখানে দেখাবে। আচ্ছা, এরপর যদি মিডিয়া সেকশনটাতে আসি, এখানে বলছে থাম্বনেল সাইজ, যেটা এখানে ডিফল্ট আমরা সাইজটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, মিডিয়াম সাইজের ক্ষেত্রে আমাদের মিডিয়াম সাইজের রেঞ্জটা কেমন হবে, লার্জ সাইজের রেঞ্জটা কেমন হবে। আচ্ছা, এগুলো সবগুলো অবশ্যই আপলোডিং ফাইলের ক্ষেত্রে। আচ্ছা, এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে যে অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডার, অর্থাৎ এখানে আপনি যে ফাইলগুলো আপলোড করবেন বা যে মিডিয়া ফাইলগুলো আপলোড করবেন এগুলোকে প্রত্যেকটা মান্থ এবং দেখা যায় প্রত্যেকটা ইয়ার ওয়াইজ এখানে ফোল্ডার করে সাজাবে। অর্থাৎ আপনি আজকে যদি শুরু করেন বা আজকে এই বছর অর্থাৎ জানুয়ারির
একুশ সালের জানুয়ারি থেকে যদি শুরু করেন, এই বছরটা যখন চলমান থাকবে তখন আপনার মিডিয়া ফাইলসগুলো তারা একটা করে মান্থ ওয়াইজ একটা ফোল্ডারে সাজাবে। এরপর যখন 21 সালটা ক্লোজ হয়ে যাবে, 22 সালটা শুরু হবে, তখন 22 সালের মান্থ ওয়াইজ সাজাবে এবং 21 সালের যে ফোল্ডারটা মানে 21 সালের যত মিডিয়া ফাইলগুলো আছে এগুলোকে তারা একটা ফোল্ডারে রাখবে। এইভাবে দেখাচ্ছে অর্গানাইজ করবে আপনার মিডিয়া ফাইলগুলোকে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পারমালিঙ্কস। আচ্ছা, পারমালিঙ্কসের ক্ষেত্রে আপনারা যখন কোনো পোস্ট করবেন বা দেখা যাচ্ছে কোনো যখন কন্টেন্ট এখানে আপলোড করবেন, সেটার পারমালিঙ্কটা কেমন হবে একটু যদি দেখাই। এখানে আমরা যে পোস্টটাতে আসছি দেখেন, এই পোস্টটাতে পারমালিঙ্ক আমাদেরকে দেখাচ্ছে 20210325, অর্থাৎ আমাদের যে ডেটটা আছে এই ডেটটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা হচ্ছে আমাদের এই কন্টেন্টটার হচ্ছে টাইটেল, এবং এখানে যে ডেটটা আছে সেই ডেট ওয়াইজ আমাদের এই পোস্টটা আসছে। তো আমরা এই ধরনের ডেট চাচ্ছি না, এটা আমাদের জন্য খুব একটা বেটার রেজাল্ট আনবে না, কারণ আমাদের এই পারমালিঙ্কে যদি ডেটটা থাকে তাহলে দেখা যাচ্ছে যে গুগল থেকে ধরে নেয় যে এই পোস্টটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ভ্যালিড। এখন আপনি যে এই টপ 10 বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার যদি 22 সালে গিয়ে যদি কেউ সার্চ করে তাহলে এটা সামনে আসতে চাইবে না। তো আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের পারমালিঙ্কে যেন কোনো ডেট না থাকে। এখানে দেখেন আমাদের যে পারমালিঙ্কটা এখন আপাতত ডিফল্ট হিসেবে আছে সেটা বলছে ডে অ্যান্ড নেম। আমরা চাই না যে আমাদের সাইট আমাদের পারমালিঙ্কে কোনো ডে থাকুক বা কোনো তারিখ এখানে উল্লেখ থাকুক, আমরা শুধু চাই যে পোস্টের যে নেমটা আছে এটা, জাস্ট পোস্ট নেমটা দিয়ে দিলাম। আপনাদেরকে মনে আছে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর ছিল এরকম যে আপনার হোম পেজের সাথে আপনার যে পোস্টটা এটা যত বেশি ক্লোজ হবে আপনার এই পোস্টটা এবং সাইটটা র্যাঙ্ক করা তত বেশি সহজ হবে। আপনাদের কারো মনে আছে কিনা আমি জানি না, তবে এরকম একটা র্যাঙ্কিং ফ্যাক্টর ছিল যে আপনার যে মেইন পোস্টটা এটা যদি হোম পেজের সবচেয়ে কাছে হয় তাহলে এটা র্যাঙ্ক করা বেশি সহজ হয়। তো এখানে যদি দেখেন যে পোস্ট নেম এটা যদি আমরা পারমানেন্ট সিলেক্ট করে দেই তাহলে কি দেখাচ্ছে আমাদের সাইটটার নেম এবং জাস্ট আমাদের পোস্টার নেম, তার মানে বোঝাচ্ছে যে এই পোস্টটা ডিরেক্ট আমাদের সাইটেই আছে। তাহলে অবশ্যই এর থেকে ক্লোজার হতে পারে না, কারণ অনেকে আবার ইউজ করে কি যে সাইটের নেম, ক্যাটাগরি নেম, দেন পোস্ট নেম, যেমন এইখানে আছে যে এখানে কোথায় আছে, আচ্ছা এখানে আপনারা দেখছেন এটা কাস্টমে থাকতে পারে। অনেকে আছে দেখবেন যে সাইট নেম, ক্যাটাগরি নেম, তারপর হচ্ছে পোস্ট নেম, এইভাবে তারা পারমানেন্ট সেট আপ করে। তো আমাদের কিন্তু এখানে দেখেন যে জাস্ট সাইট নেম এবং পোস্টের নেম, তার মানে আমাদের এই সাইটটাতে এই পোস্টটা সুন্দরভাবে আছে, অর্থাৎ মেইন যে হোম পেজ বা মেইন যে সাইট এটার একদম পাশেই আছে আমাদের পোস্টটা। তো এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা জাস্ট পোস্ট নেমটাকে পারমালিঙ্ক হিসেবে সিলেক্ট করে দিব। স্যার কাস্টম স্ট্রাকচার থেকে তো আমরা তো স্যার ক্যাটাগরিটা রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ক্যাটাগরিটা রাখতে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে র্যাঙ্কিং ফ্যাক্টরের কথা বললাম, যে র্যাঙ্কিং ফ্যাক্টরের কথা যদি বলি যে যত ক্লোজ হবে অর্থাৎ আপনার পেজের যত ক্লোজ হবে আপনার পোস্টটা, এই দুইটাকে র্যাঙ্কিং করা তত বেশি সহজ হবে। এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা আপনাদের মনে হয় মনে নাই, তো আপনারা এটা দেখে নিন, তাহলে আপনাদের এটা বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে অপশনাল কিছু বিষয় আছে, যেটা হচ্ছে যে ক্যাটাগরির যে বেস, আমরা ক্যাটাগরির কোনো বেস দিতে যাচ্ছি না, এখানে ট্যাগ বেস ট্যাগও আপাতত আমাদের দরকার নেই, কারণ আমরা চাই যে আমাদের পোস্টটা একদম আমাদের মেইন হোম পেজে বা আমাদের মেইন ডোমেনের সাথেই থাকুক। এখানে বেস ট্যাগ আমাদের ইউজ করার দরকার নাই। জাস্ট সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখন যদি আমাদের এই পোস্টটাকে যদি রিলোড দিই, দেখি কি অবস্থা। আচ্ছা, এটা পারমানেন্ট যেহেতু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে যার কারণে এটা আর শো করছে না। এখন আমাদেরকে আবার এই পোস্টটাকে এডিট করে এই পারমানেন্টটা চেঞ্জ করতে হবে। যদি একটু এখান থেকে চেঞ্জ করি এইভাবে, দেখি এখন পাওয়া যায় কিনা। দেখেন জাস্ট আমাদের পেজের নেম এবং আমাদের যে পোস্টের যে নেমটা ছিল সেটা দিয়ে এখন আমাদের এই পোস্টটা আমরা খুঁজে পাচ্ছি। প্রাইভেসি, যেটা যে প্রত্যেক পেজের একটা প্রাইভেসি, প্রত্যেক সাইডের একটা প্রাইভেসি পেজ থাকতে হবে। আপনাদের মনে আছে এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, কিন্তু মনে আছে বিষয়টা? হ্যাঁ, তো এই প্রাইভেসি পেজটা কিন্তু এখানে ডিফল্ট হিসেবে থাকতে হবে এবং এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে এই প্রাইভেসি সেটিংটা আমরা করতে পারি। আপনারা এই গাইডলাইনটা পড়ে অবশ্যই আপনাদের পেজে একটা প্রাইভেসি, কন্টাক্ট আস এবং দেখা যাচ্ছে টার্মস এন্ড কন্ডিশনে
একটা এই 3টা পেজ অবশ্যই অবশ্যই আপনারা রাখার চেষ্টা করবেন। আচ্ছা, প্যান্থিয়ন পেজ ক্যাশ যেটা, আচ্ছা এখানে ক্যাশ মেমোরি যেটা বলতেছে যে ডিফল্ট টাইম টু লাইভ যেটা ম্যাক্সিমাম টাইম টু ক্যাশ পেজ উইল বি সার্ভ। আচ্ছা, যদি আপনারা হচ্ছে একটা পেজে 600 সেকেন্ডের বেশি স্টে করেন তাহলে এটাকে হচ্ছে ক্যাশ মেমোরিতে রাখবে। অর্থাৎ আপনাকে বলি যে এই পেজটাতে যদি এসে আপনি হচ্ছে 600 সেকেন্ড অর্থাৎ প্রায় 10 মিনিটের মতো যদি এই সাইটটাতে আপনি যদি থাকেন, ভিজিট করেন, তাহলে এই সাইটটা আপনার ক্যাশ মেমোরিতে অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে এটা হচ্ছে লোডিং এর জন্য খুবই কম সময় নেবে। আপনি চাইলে এই টাইমটা কম বেশি করে দিতে পারেন, 300 সেকেন্ড বা 100 সেকেন্ড, 200 সেকেন্ড, 60 সেকেন্ড, মানে অর্থাৎ আপনার সাইটটাতে যদি কেউ আসা মাত্রই 1 মিনিট সময় পূর্ণ করে তাহলে এটা হচ্ছে তার ক্যাশ মেমোরিতে অ্যাড হয়ে যাবে। এটা আপনি চাইলে করে দিতে পারেন। আচ্ছা, তো এই ছিল সেটিংস এর কিছু বিষয়। আর এখানে যদি আমরা টুলসে যদি যাই, টুলসে এখানে ইম্পোর্ট অপশনটাতে যদি আসি, আপনি চাইলে এখানে কন্টেন্ট ইম্পোর্ট করতে পারবেন, বা দেখা যাচ্ছে যে এখানে আরএসএস ইনস্টল করতে পারেন, টাম্বলার ইনস্টল করতে পারেন, ওয়ার্ডপ্রেস তো ইনস্টল করাই আছে আমাদের। এগুলো আপাতত আমাদের না যাওয়াই বেটার, দেখা যাচ্ছে আমাদের সাইটের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি চাইলে এই সাইটটাকে এক্সপোর্ট করে ডাউনলোড করে রাখতে পারেন। এই যে দেখেন এখানে এক্সপোর্ট অপশন আছে, আপনি চাইলে সাইটটাকে ডাউনলোড করে রাখতে পারেন। অল কন্টেন্ট, অল পোজ, মানে সব ধরনের পেজ, মিডিয়া ফাইল সব কিছুকে আপনি এক্সপোর্ট করে রাখতে পারেন, যে হ্যাঁ আমি একটা ব্যাকআপ রেখে দিলাম। সাইট হেলথ চেক করতে পারেন যে সাইটের হেলথটা কেমন। স্যার থিম সহ যদি আমরা ব্যাকআপ করে রাখি সেক্ষেত্রে কেমনে পসিবল, ওখান থেকে হবে? না, থিম সহ না, আপনার কন্টেন্ট গুলো শুধু রাখতে পারেন। এখানে এক্সপোর্টে দেখেন অপশন দেওয়া আছে যে আপনার হচ্ছে যে অল কন্টেন্ট, অর্থাৎ আপনার পোস্ট, পেজ এবং দেখা যাচ্ছে মিডিয়া ফাইল সবকিছু ডাউনলোড হবে, কিন্তু থিম ডাউনলোড হবে না। বুঝতে পারছি। পরবর্তীতে স্যার এটা জাস্ট ইম্পোর্ট করলে অটোমেটিকলি নিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, ইম্পোর্ট করলে তখন ওগুলো আপনাদের যদি এই সেম থিম থাকে তাহলে এটা অটোমেটিক নিয়ে নেবে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সাইট হেলথ চেক করতে পারেন। সাইট হেলথে এসে যে এখানে যদি কোনো ক্রিটিক্যাল ইস্যু থাকে, এখানে কিছু একটা ক্রিটিক্যাল ইস্যু আছে, সেটা বলছে ব্যাকগ্রাউন্ড আপডেট আর নট ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড। আসলে আমরা আপডেটটা এখানে চাচ্ছি না, কারণ আপডেটের ফলে যে কাজটা বা যে বিষয়টা হয় যে আমাদের সাইটের স্ট্রাকচারটা ভেঙে যেতে পারে, বা দেখা যাচ্ছে যদি নতুন আপডেট আসে এবং আমাদের সাইটের সাথে যদি সেটা কমফোর্টেবল না হয় তাহলে কন্টেন্টগুলো দেখতে খুব একটা বেটার মনে হবে না। এই কারণে এখানে যে আপডেটগুলো আসছে এটা আমরা নিচ্ছি না। এখানে কিছু রিকমেন্ডেড ইমপ্রুভমেন্ট বলছে। আচ্ছা, বলছে ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ প্লাগইনস। আমি আপনাদেরকে বলেছিলাম বারবারই যে যখন আমরা কোনো প্লাগইন ইউজ করব না সেটাকে আমরা হচ্ছে রিমুভ করে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে আমাদের সাইটে মানে লোডিং টাইমটাকে বাড়ায় দেয় এবং লোডিং স্পিডটাকে কমায় দেয়। এখানে যদি ইনঅ্যাক্টিভ থিম থাকে, আমরা যখন অ্যাপ্লাই করছিলাম বা থিমগুলো যখন আমরা ট্রাই করছিলাম তখন বেশ কিছু থিম আমরা ইনস্টল করেছিলাম। তো যে থিমগুলো আমরা ইউজ করছি না কিন্তু ইনস্টল করা আছে, ওইগুলো আমাদের সাইডের লোডিং স্পিডটাকে কমায় দিচ্ছে এবং লোডিং টাইমটাকে বাড়ায় দিচ্ছে, যার কারণে আমরা যে ইনঅ্যাক্টিভ থিমগুলো আছে ওগুলোকে ডিলিট করে দিব। আচ্ছা, এখানে বলতেছে যে পিএইচপির যে ভার্সনটা আছে সেটা হচ্ছে 7.3.27। এটা থেকে যদি আমরা আপগ্রেড করি তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের এই সাইডের স্পিডটা বাড়তে পারে। তো যেহেতু আমাদের পিএইচপি সম্পর্কে খুব একটা বেশি আইডিয়া নাই, আমরা আপাতত এটাতে চাচ্ছি না। তো আপনাদের সাইডে যদি কোনো ক্রিটিক্যাল ইস্যু হয় বা দেখা যাচ্ছে যদি কোনো ব্রোকেন লিঙ্কস থাকে, তারপর হচ্ছে যদি এখানে যদি সাইটের স্ট্রাকচারটাতে যদি কোনো প্রবলেম থাকে, সেটা অবশ্যই আপনার সাইট হেলথ থেকে চেক করে দেখতে পারবেন। আচ্ছা, এরপর বলছে এক্সপোর্ট পার্সোনাল ডেটা। পার্সোনাল ডেটা এক্সপোর্ট করতে বলতে মানে যেটা বোঝাচ্ছে যে আপনি এখানে যে ইউজাররা আছে সেই ইউজারদের যে ডেটাগুলো আছে এটা এক্সপোর্ট করতে যাচ্ছেন। আচ্ছা, এরপর বলছে ইরেজ পার্সোনাল ডেটা। এখানে যদি পার্সোনাল ডেটা যেগুলো আছে আপনি যদি ইরেজ করে দিতে চান সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি টুলসের কিছু বিষয়। এরপর যেটা আছে যে ইউজার, আপনি চাইলে এখানে মাল্টিপল ইউজার, মাল্টিপল অথর, মাল্টিপল কন্টেন্ট রাইটার আপনি অ্যাড করতে পারেন খুবই সহজভাবে।
যদি আপনার সাইটটাতে অনেক বেশি কাজ করতে হয় বা দেখা যাচ্ছে অনেক বেশি যদি আপনি এখানে যদি কন্টেন্ট পাবলিশ করতে চান, অবশ্যই মাল্টিপল ইউজার অ্যাড করতে পারবেন। প্লাগইনসের বিষয়ে মোটামুটি আপনাদের সাথে কথা বলা আছে, বা প্লাগইনস কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে নতুন প্লাগইন অ্যাড করতে হবে, কিভাবে ডিফল্ট প্লাগইন গুলো ইউজ করতে হবে, তারপর হচ্ছে আপনার কিভাবে প্লাগইন ডিঅ্যাক্টিভ করতে হবে, ডিলিট করতে হবে, সবকিছু আপনাদের দেখানো আছে। অ্যাপিয়ারেন্স থেকে যেটা বিষয় ছিল যে থিম, কাস্টমাইজেশন, উইজেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে কালার মার্কের কিছু অপশন আছে, তারপর হচ্ছে থিম এডিটর, এগুলো মোটামুটি আমরা এখানে দেখেছিলাম। তো থিম এডিটরের যে বিষয়টা, এটা একটু দেখি, এটা মনে হয় দেখানো হয় না। থিম এডিটরের যে বিষয়টা এখানে বলছে যে এইখানে আসলে কোডিং এর কিছু বিষয় আছে। বলতেছে ইফ ইউ নিড টু tweak more than your theme css you might want to try এখানে কিছু মেকিং এ চাইল্ড থিম, অর্থাৎ এখানে কোডিং এর বেশ কিছু বিষয় আছে। তো এই থিম এডিটর থেকে আসলে আমরা একটু দূরে থাকার চেষ্টা করব, কারণ এখানে যে HTML, PHP, CSS, তারপর হচ্ছে এই যে কোডগুলো যেগুলো আছে, এই কোডগুলোতে যদি প্রবলেম হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের থিমটা ব্রেক হয়ে যাবে। কারণ আমাদের তো অ্যাকচুয়ালি এই থিমগুলো কিভাবে বিল্ড করে, কিভাবে কোডিং করে, এটা আমাদের আসলে জানার বিষয় না, যার কারণে আমরা এই বিষয়গুলো থেকে একটু দূরেই থাকা ভালো। আচ্ছা, কমেন্টসের যে বিষয়টা, আপনি এখান থেকে কমেন্টস গুলো দেখতে পারেন যে কে কোথায় কি কমেন্ট করে রাখছে, এটা দেখতে পারেন। পেজেস গুলো আপনি তো অবশ্যই এখান থেকে দেখতে পারেন, এগুলোর বিস্তারিত কথা বলা আছে। মিডিয়া ফাইল, তারপর হচ্ছে পোস্ট, এবং দেখা যাচ্ছে পোস্ট কিভাবে ক্রিয়েট করবেন, নিউ পোস্ট কিভাবে অপটিমাইজ করবেন, ইউএস এসইও টুল কিভাবে ইউজ করবেন, এগুলোর উপর বিস্তারিত কিন্তু কথা বলা আছে, তাই না? মনে আছে আপনাদের সবকিছু? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন যে বিষয়টা, আপনাদের যদি এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে বা যেটুকু বলা হলো এইটুকু সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলবেন। আর আপনারা যদি প্র্যাকটিস করেন রেগুলার, বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের উপর যদি কাজ করার আপনাদের ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর প্যান্থিয়ন সাইটটা থেকে যেহেতু ফ্রি ডোমেন নিয়েছেন, এটাতে দেখা যাচ্ছে যে আপনারা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এটাতে প্র্যাকটিস করতে পারবেন। এরপরে দেখা যাচ্ছে আরেকটা, এই যে পোস্টগুলো, কন্টেন্টগুলো ডাউনলোড করে দেখালাম, ইম্পোর্ট করা বা এক্সপোর্ট করে দেখালাম, আপনারা চাইলে এইভাবে কন্টেন্টগুলোকে এক্সপোর্ট করে রাখতে পারেন, পরবর্তীতে এগুলো আবার ইম্পোর্ট করে আপনারা ইউজ করবেন। তো এইটাই আসলে কারণ ছিল যে হচ্ছে আপনাদের এই সাইট, এই কন্টেন্টগুলো ইম্পোর্ট এক্সপোর্ট, এটা হচ্ছে দেখানো, যাতে করে এই 90 ডেজ পরে যদি প্যান্থিয়ন সাইটটা যদি আপনার এখান থেকে চলে যায়, তাহলে দেখা যাচ্ছে আবারও যেন এই কন্টেন্টগুলো ইউজ করে আপনি আবার প্র্যাকটিস করতে পারেন। কাজটা বুঝিয়ে দেই। এখানে বলা আছে যে আই এম লুকিং ফর এ ডেটা এন্ট্রি অপারেটর ক্যাপচার career terminal shopping address and place in the Excel column for each data point. Career বলছে for each data point, মানে প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য ক্যারিয়ার স্ট্রিট, তারপর এখানে একটু মিস্টেক করছে সম্ভবত, সেটা হচ্ছে ইনস্ট্রাকশনে বলছে ক্যারিয়ার স্ট্রিট, সিটি, স্টেট জিপ কোড এবং হচ্ছে ফোন নাম্বার। এখানে একটা ডেমো দেওয়া আছে, আমরা যদি এই যে দেখেন এখানে কিন্তু শীট দুইটা, এই ডেটা শীটে যদি যাই বলছে ক্যারিয়ার, অর্থাৎ ক্যারিয়ারের যে নেমটা, তারা যে স্ট্রিটে আছে তাদের যে সিটি, তাদের যে স্টেট, তাদের যে জিপ কোড এবং তাদের ফোন নাম্বার। আচ্ছা, তো এগুলো আমরা কোথা থেকে পাবো এবং এগুলো কোথা থেকে কালেক্ট করব, কতগুলো কালেক্ট করব, এইটা হচ্ছে এইখান থেকে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, প্রথমে যে ওয়েবসাইটটা দিছে এটার নাম হচ্ছে এস্টেস এক্সপ্রেস। আমরা এই লিংকটা একটু কপি করে নিই। আচ্ছা, কপি করে নিয়ে দেখি যে লিংকটাতে আসলে আমরা ডেটাগুলো পাই কিনা। আচ্ছা, এগুলো বেশিরভাগই ইউএস এর সাইট, তো দেখা যাচ্ছে একটু লোড হতে সময় নিতে পারে। আচ্ছা, কি বলছে সার্ভিস, আচ্ছা ঠিক আছে, দরকার নেই। এখানে এসে আপনারা জিপ কোড ওয়াইজ এবং দেখা যাচ্ছে ইউএস এর যে জিপ কোডগুলো আছে, এগুলো এই জিপ কোড ওয়াইজ আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। তো আমরা এটা করব না, আমরা যে কাজটা করব যে ভিউ অল টার্মিনালস, এটাতে যাব। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না?
জি স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, এই ভিউ অল টার্মিনালসে আসার পর এখানে দেখেন যে এই ক্যারিয়ার মানে এই ক্যারিয়ারের যে প্রত্যেকটা টার্মিনাল আছে এখান থেকে আমাদেরকে শো করাচ্ছে। তো এখানে যে স্টেটটা আছে এটার নাম হচ্ছে অ্যালাবামা। তো আমাদেরকে যে ডেটাগুলো কালেক্ট করতে হবে, যে প্রথমে কি বলছে স্টেট, স্টেট হচ্ছে অ্যালাবামা। এরপর হচ্ছে এই টার্মিনালের যে নেমটা আছে দেখেন বার্মিংহাম BHM 043, এটা হচ্ছে টার্মিনালের নেম। তাহলে আমাদের টার্মিনালের নেমটা এই যে এখানে ক্যারিয়ারের যে টার্মিনাল, এখানে ক্যারিয়ার, এখানে আমরা লিখে দেবো যে টার্মিনালটা এটা লিখে দেবো। একটু করেই দেখায় একটা, তাহলে আপনাদের সুবিধা হবে। জি স্যার একটা করে দেখালে ভালো হয়। জি, এই যে দেখেন টার্মিনালটা নিলাম। আচ্ছা, টার্মিনালটা নিলাম। এরপর হচ্ছে কি বলছে স্ট্রিটটা, তাই না? এদের স্ট্রিটটা হচ্ছে 3901 16th অ্যাভিনিউ নর্থ, এটা হচ্ছে এদের স্ট্রিট অ্যাড্রেস। এদের স্ট্রিট অ্যাড্রেসটা নিয়ে নিলাম। এদের সিটিটা হচ্ছে বার্মিংহাম। এদের স্টেটটা হচ্ছে অ্যালাবামা। এদের জিপ কোডটা হচ্ছে এখানে আছে, এই যে দেখেন এটা হচ্ছে এদের জিপ কোড। এদের ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। স্যার এই কাজটা কি হচ্ছে লিড জেনারেশনের মধ্যে পড়ে? এটা ডেটা এন্ট্রির মধ্যে পড়ে, এটা লিড জেনারেশন না। কারণ এটা হচ্ছে আপনাকে তো লিড খুঁজতে হচ্ছে না, উনি আপনাকে ডেটাগুলো দিয়ে দিছে। এখন জি। আপনাকে জাস্ট মানে ইনফরমেশন সব দিয়েই দিছে, আপনাকে জাস্ট এখানে ম্যানুয়ালি এগুলো নিতে হচ্ছে। যেটাগুলো কালেকশন করতে হচ্ছে। হ্যাঁ, ডেটাগুলো কালেকশন করতে হচ্ছে, এটা হচ্ছে আপনাদের ডেটা এন্ট্রির কাজ। তো এটা হচ্ছে করতে হবে। দেখেন এইখানে যতগুলো কান্ট্রি আছে, কান্ট্রি বলতে এখানে যতগুলো ক্যারিয়ার আছে এই সবগুলো ক্যারিয়ার অ্যাড করতে হবে। তো এখানে ওনার সাথে যেটা কথা ছিল এরকম যে প্রথম ক্যারিয়ারগুলো অ্যাড করার পর আপনারা হচ্ছে দ্বিতীয় লিঙ্কগুলোতে যাবেন। এখানে দেখেন আরও কিন্তু লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কগুলোতে আসার পর আপনাদেরকে জিপ কোড ওয়াইজ সার্চ করতে হবে। অর্থাৎ এই লিঙ্কগুলোতে এই যে ইওলো, ফেডেক্স, তারপর হচ্ছে AAA কোপার, এগুলোতে এসে আপনাকে জিপ কোড ওয়াইজ সার্চ করতে হবে। স্যার জি, এখানে তো স্যার ক্যারিয়ারে আলাদা নাম দেয়া আছে, আর আপনি ওখানে যে ক্যারিয়ারের নামটা নিলেন তো এটা তো মিলতেছে না। কোথায়? এই স্যার এই যে অ্যাবামা নিলেন না অ্যালাবামা, এটা হচ্ছে স্টেট। স্যার, আপনার শীটটা একটু দেখতাম। আমার শীটটা দেখবেন, এই যে দেখেন। এটা তো বুঝলেন স্যার। হ্যাঁ এই যে ক্যারিয়ারে আপনি যে নামটা দিছেন হ্যাঁ বার্মিংহাম, হ্যাঁ, তো এইটা তো ওইখানে নাই স্যার। কোথায় নাই? এই যে যে কাজটা দিছে আমি আপনাকে হয়তো বুঝাইতে পারতেছি না। আপনি স্যার এখানে এই হচ্ছে যে সাইডের এখানে ক্যারিয়ার্স দিয়ে আপনার ওইখানে ক্যারিয়ারের নাম দেওয়া আছে। জি জি। তো আপনি এখান থেকে ক্যারিয়ারের নামের জায়গায় আপনি দিচ্ছেন টার্মিনাল নেম। ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ঠিক আছে, তাহলে এটা একটু উল্টাপাল্টা হয়েছে। সেটা হচ্ছে যে এই যে এদের যে টার্মিনালের যে নেমটা আছে, তাই না? এই টার্মিনাল নেমটা এখানে আমাদের কাছ থেকে চাইছে হচ্ছে যে আমাদের ডেটাতে একটু দেখি, এখানে কিন্তু ক্যারিয়ারের নেমটা চাইছে আমাদের এখানে কিন্তু টার্মিনাল। ক্যারিয়ারের নাম তো স্যার আমরা যেই লিংকের থেকে ইনফরমেশন গুলো নিচ্ছি ওইটার নামটাই দিয়ে দিছে ওই আগের স্লাইডটাতে। ওখানে তো স্যার ক্যারিয়ারের নামটা দেয়াই আছে। আচ্ছা, কোথায় ক্যারিয়ারের নেমটা দেওয়া আছে আমাকে একটু বলুন। আপনি এক্সেল শিটটাতে যান স্যার সারি আমাকে বলতেছে ওই যে আপনার ওই স্যাম্পল যে প্রিভিয়াস স্লাইডটাতে যান। এই দেখেন স্যার এখানে যে ক্যারিয়ার এটা দিয়ে যে আপনার ক্যারিয়ার তো নামটা দেয়াই দেওয়া আছে আছে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, স্টেজ এক্সপ্রেস, ইওলো, ফিডেক্স,
বুঝতে পারছি বুঝতে পারছি। এরা হচ্ছে স্টেজ এক্সপ্রেস। এরা হচ্ছে একটা করে ক্যারিয়ার সাইট, এটা হচ্ছে ক্যারিয়ার সাইট, এদের আবার হচ্ছে আপনার হচ্ছে আলাদা আলাদা ক্যারিয়ার আছে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সাইট, এই যে হচ্ছে এস্টেস এক্সপ্রেস, এগুলো হচ্ছে ক্যারিয়ার সাইট। আমাদেরকে এখান থেকে ক্যারিয়ার গুলোকে নিতে হবে। এই যে এখানে দেখেন যে ক্যারিয়ারের নাম কিন্তু চাইছে আমাদের এখান থেকে। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন সে চাইতে পারতো, সেটা হচ্ছে টার্মিনালের নেম চাইতে পারতো। তো এখানে একটু জি টার্মিনালের নেম চায় না, সে ক্যারিয়ারের নেমটাই চাইছে, যে বার্মিংহাম বিএইচএম 043। তো আমরা এটাই কালেক্ট করব, সমস্যা নেই, যেটা চাইছে সেটাই দিব। ঠিক আছে? তাহলে আমরা এখন টার্মিনাল নেম দিব না ওই যে সে তার স্লাইডে যে মানে ক্যারিয়ার দিছে ওইটা দিব? না না, ওইটা না, ওইটা হচ্ছে যে ওটা হচ্ছে এই ওয়েবসাইটের নেম দিছে, বুঝছেন? ওইটা একটু ভুল আছে, সেটা তো বললাম একটু আগে মনে হয়, যে জি এইখানে স্যার। ক্যারিয়ার গুলো আমাদেরকে নিতে হবে এই সাইট থেকে। এই যে এখানে যে এস্টেস এক্সপ্রেস যেটা, এটা কিন্তু কোনো ক্যারিয়ার না, এটা হচ্ছে হচ্ছে আপনার ওয়েবসাইট। জি এই যে এদের যে ওয়েবসাইটটা দেখেন, এই যে estesexpress.com। তো এদের যে টার্মিনাল গুলো আছে বা দেখা যাচ্ছে ক্যারিয়ার গুলো আছে, সেখান থেকে আমাদেরকে এই ইনফরমেশন গুলো নিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন শারিমা? জি স্যার। এই শারিমা আপু ওই যে অ্যাড্রেস বারে ওই ওই অ্যাড্রেস বারে লেখা আছে স্টেজ এক্সপ্রেস, মানে এটা ওয়েবসাইটের নাম আর কি, ওয়েবসাইটের নেম যা বলছে। আচ্ছা, তো কাজটা করতে স্যার জি, একটা করে সাইট থেকে তো স্যার হচ্ছে যতগুলো লিস্টেড আছে এখানে মোটামুটি অনেক ডেটা আছে স্যার। এখানে প্রচুর ডেটা আছে, এই কারণে আমরা বলছিলাম যে ওনার সাথে যেটা কথা হয় আপনাদেরকে সেটা একটু বলি, যে এই যে প্রথম যে সাইটটা অর্থাৎ এস্টেস এক্সপ্রেস যেটা, এইটা থেকে যখন ডেটা নিবেন, বুঝছেন, নেওয়ার পর এই জিপ কোড গুলো দিয়ে আপনারা সার্চ করবেন। দ্বিতীয় যে লিঙ্কটা আছে, এই যে দ্বিতীয় যে লিঙ্কগুলোতে যাবেন, আমি একটু দেখাই দেই, যে ইওলোতে যদি যান, আচ্ছা এটাতে যদি যাই, আচ্ছা এটা ইওলো লিঙ্কটা আসছে। এইখানে আসার পর দেখেন আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হচ্ছে, এখানে আমাদেরকে জিপ কোড সিলেক্ট করতে হচ্ছে। তো আমাদের জিপ কোডটা কত ছিল প্রথমে? আচ্ছা 35234 35234, এটা ছিল জিপ কোড। সার্চ দিয়ে দেখি কি আসে। দেখেন এখানে কিন্তু এই যে বার্মিংহাম 421 এই হচ্ছে ক্যারিয়ারটা কিন্তু এখানে চলে আসছে। এদের হচ্ছে এখান থেকে যে টার্মিনাল ম্যানেজার সেটা দেওয়া আছে। আচ্ছা, এদের হচ্ছে কাস্টমার সার্ভিস দেওয়া আছে, এদের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, এদের জিপটাও এখানে, এটা তো আমরা জিপটা দিয়েই দিলাম। আচ্ছা 34 দিয়েছিলাম, কিন্তু এখানে 37 দেখাচ্ছে কেন? 35217। আচ্ছা, এটা যেটা হয় যে নিয়ারেস্ট যেটা আর কি, অর্থাৎ এই জিপটার মধ্যে এদের নিয়ারেস্ট যে ক্যারিয়ারটা আছে সেটা এখানে আমাদেরকে শো করছে। তো প্রথমে যে বিষয়টা হবে, যে আপনারা যখন এই স্টেস এক্সপ্রেস থেকে যখন সবগুলো ইনফরমেশন নেবেন, নেওয়ার পর দেখবেন যে অনেকগুলো ডেটা পাবেন যেগুলো হচ্ছে রিপিট হচ্ছে, বা দেখা যাচ্ছে যে অলরেডি আপনার এই শীটটাতে ইনক্লুড হয়ে গেছে। কারণ এই যে ক্যারিয়ার যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে মোটামুটি এই ইউএস এর মধ্যে দেখা যাচ্ছে যদি আপনি মার্চ করেন, দেখা যাচ্ছে যে হয়তো 500 থেকে 600টার মতো পাবেন। এটা হচ্ছে বিষয়। তো প্রথমে আপনারা এই এস্টেস এক্সপ্রেস থেকে এই ডেটাগুলো কালেক্ট করেন, এটাই আপনাদের জন্য যথেষ্ট হবে। দ্বিতীয় লিঙ্কগুলোতে আপাতত যাওয়ার প্রয়োজন নাই। তো আপনাদের যেটুকু কাজ, স্যার কতটা ডাটা কালেক্ট করতে হবে এখানে? আচ্ছা এখান থেকে অনেকগুলো ডেটাই কালেক্ট করতে বলছে, প্রায় প্রত্যেকটা লিঙ্ক থেকেই সবগুলো ডেটা, ইউনিক যে ডেটাগুলো আছে সেগুলো কালেক্ট করতে বলছে, কারণ কাজের প্রাইসিংটা একটু বেশি। স্যার তার মানে হচ্ছে যে বাকি যে সাইটগুলো দেয়া আছে আমরা প্রথমে যে ডাটাগুলো কালেক্ট করব এটা আসলে ফিল্টারিং করতে হবে, মানে ওই নামে ওই সাইটে আছে কিনা, বা যদি না থাকে তাহলে আবার ওখান থেকে নিতে হবে, এরকম কিছু। হ্যাঁ এরকমই, অবশ্যই বিষয়টা এরকম। হ্যাঁ আহসান ঠিক বুঝতে পারছেন। তো আপনাদেরকে যেটুকু কাজ দিলাম সেটা হচ্ছে যে প্রথম যে এস্টেস এক্সপ্রেস আছে এখান থেকে ডেটাগুলো কালেক্ট করেন। ওকে স্যার, তাহলে আমরা এখান থেকে বাকি ডেটাগুলো সাইটগুলো চেক করবো না স্যার? না, বাকিগুলো থেকে আপাতত বাকিগুলো করতে আপাতত হবে। করছি না, খালি জাস্ট হচ্ছে প্রথমে যে সাইটটা স্যার দেখাইলো এটা থেকে আপাতত করি। হ্যাঁ এস্টেস এক্সপ্রেস থেকে আপাতত করেন, তাহলে এটাই যথেষ্ট হবে। মানে স্যার এই যে স্টেট অ্যাক্সেস যেটা আছে ওইখান থেকে কি আপনার যতগুলো স্টেট আছে ওই সবগুলো স্টেটের সবগুলো টার্মিনালের ইনফরমেশন গুলো নিব? হ্যাঁ সবগুলো ইনফরমেশনগুলো এখানে নেবেন।
আর মানে স্যার এখানে তো আর আমাদের ড্রপ ডাউন করে নিচে কোনো কোথাও যাইতে হবে না, কারণ এখানে আমাদের মানে নেক্সট বা প্রিভিউতে যাওয়ার মতো কোনো অপশন নাই নিচে থেকে না না, কোনো যে। দরকার নেই এখান থেকে। এই যে জাস্ট এই ইনফরমেশন গুলোই তো এখানে শো করাচ্ছে একটু আলাদাভাবে, মানে এখানে এই যে কলাম ওয়াইজ শো করাচ্ছে। আর এখানে তাদের জি মেইল স্যার। আছে, মেইলটা চায় নাই, মেইল তাদের চায় না, সে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে, বিধায় শুধুমাত্র ফোন নাম্বারটা চাইছে। হুম। না স্যার, আমি বলছিলাম যে আপনার ওই যে আমাদের যেরকম আমরা অনেক সময় অনেক সার্চ রেজাল্টের সময় আপনি নেক্সট করলে আরো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু এখানে আপনার একটু আগে আপনি নিচে একটু নিচে যান, দেখেন এখানে কোনো নেক্সট বা প্রিভিউ না, এখানে এরকম কোনো অপশন আছে? নেক্সট কোনো কিছু নাই, এখানে সবগুলো একটা পেজেই দেওয়া আছে। কারণ আমি হচ্ছে প্রথমেই এখানে বলে দিয়েছি যে ভিউ অল টার্মিনালস, মানে সবগুলো টার্মিনালই এখানে শো করছে, নেক্সট কোনো পেজ এখানে নাই। মানে ইউএস এর যতগুলা টার্মিনাল আছে এই ক্যাটাগরাইজ ওই সবগুলোই আসছে এখানে। অর্থাৎ এস্টেস এক্সপ্রেসের কাছে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো এখানে আসছে। এখানে ইউএসএ তে আরো অনেক আছে, কিন্তু এস্টেস এক্সপ্রেসের কাছে এই ইনফরমেশনগুলো আছে এবং এগুলোই আমাদেরকে আপাতত কালেক্ট করতে হচ্ছে। স্যার এটা কি হচ্ছে আমি ডাটা স্ক্র্যাপিং করেও তো দিতে পারি স্যার, মোটামুটি আমাদের এখানে ডাটা স্ক্র্যাপার দিয়ে ভালো ধরতেছে আর কি, আমি ট্রাই করলাম আর কি। হ্যাঁ, এটা তো হচ্ছে সকলে বিষয়। যদি চায় ডাটা স্ক্র্যাপিং করে করতে পারে। ঠিক আছে, ডেটা স্ক্র্যাপার দিয়ে করেন কাজ, কোনো অসুবিধা নাই, যেভাবে খুশি। আপনাকে তো ওইটা তো ক্লায়েন্ট বলে দিবে না যে আপনি ডেটা স্ক্র্যাপার ইউজ করেন বা এটা ইউজ করেন। আমি জাস্ট আউটপুটটা দেখবো যে ঠিক আছে কিনা। জি স্যার, ওইটাই আর কি। ঠিক আছে।